তবে যে জায়গায় এখন চামড়া শিল্পের খেলাটা চলে, খেলাটা কিন্তু এই জায়গায় না, খেলাটা হলো আরেকটু উপরে চলে গিয়েছে। অর্থাৎ আমরা আছি র ম্যাটেরিয়ালস যুগে, চামড়া শিল্পের জায়গাটা চলে গেছে ব্র্যান্ডিং এর যুগে। অর্থাৎ আপনার তিনটা সেক্টরে এখন এই রিলেটেড কাজ হয়ে থাকে। একটা হলো যে সিনথেটিক যে প্রোডাক্টগুলো আছে সেগুলা শিল্প জগতে ব্যবহার করাটা অনেক সহজ এবং প্রোডাকশন রেটের আপনার এরোটা অনেক কম আসে, কিন্তু চামড়াতে এই জায়গাটা বেশি আসে। আবার হলো নতুন যে এনভায়রনমেন্টালিস্ট যারা আছে তারা আওয়াজ তুলেছে যে বায়োডিগ্রেডেবল যে প্রোডাক্টগুলো আছে সেগুলো দিয়ে আমাদের অ্যাক্সেসরিজ গুলা নির্মাণ করতে হবে। ফলত লেদার ইন্ডাস্ট্রিতে কিন্তু আরো নতুন করে দুইটা সেক্টর অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার কারণে লেদার ইন্ডাস্ট্রিটা একটু কলাপস করেছে। তো আমি আজকে এটা সকালে পড়াশোনা করতেছিলাম, কিন্তু হাই প্রিমিয়াম যে ভ্যালু এডেড যে এডিশন গুলা লাইক দ্য গুচি অথবা লুইস ভিটন থেকে শুরু করে যে ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ড গুলা, যেগুলো আমাদের এই এমপি মন্ত্রীরা দেশের টাকা চুরি করে বিদেশে গিয়ে বাজার করে, যে রাষ্ট্রপতি কয়েকদিন আগে অসুস্থতার ভান করে গিয়ে লন্ডনে মার্কেটে ঢুকেছে, উনি কিন্তু আমাদের চামড়া শিল্প এখানে সংরক্ষণ না করে ওইখানে গিয়ে এটা দিয়ে যে ব্র্যান্ডেড প্রোডাক্ট গুলা তৈরি হয়, এখানে যে চামড়ার দামটা হলো বিক্রি হয় 200, 300, 500 টাকায়, সেটা উনি কিন্তু ওইখান থেকে 50 লক্ষ টাকা দিয়ে হলো ক্রয় করে থাকে। তো এটা হলো আমাদের যেই মাপে আমরা এখন খেলতেছি র ম্যাটেরিয়ালস, এই র ম্যাটেরিয়াল সেক্টর যেমন থাকবে, হাই ইন্ড প্রোডাক্ট অর্থাৎ ফিনিশড প্রোডাক্ট ভ্যালু এডিশন যোগ করে ব্র্যান্ডেড প্রোডাক্টটা আমাদেরকে যেতে হবে। অর্থাৎ আপনি যদি কোথাও যান মেড ইন ইতালি লেখা থাকে, মেড ইন টার্কি, মেড ইন ভিয়েতনাম, মেড ইন ইন্ডিয়া লেখা থাকে এই চামড়া শিল্পের যে জগৎগুলো আছে। যেমন আমি এক জোড়া জুতা ব্যবহার করি, 2500 টাকা দিয়ে কিনছি, এটা হলো পুরাটাই চামড়া দিয়ে তৈরি এবং পড়তে খুবই আরামদায়ক। আপনি বাটা শোরুমে যাবেন, বলবে যে যারা হলো জুতা দেয় তারা বলবে যে এটা হলো চামড়া, এবং খুব গর্ব করে আমরা কিন্তু ওই প্রোডাক্টটা ক্রয় করে থাকি, যে আমাদের শরীর ভালো থাকবে এবং শরীরে কোনো ক্ষতি হবে না, অনেক রোগ থেকে আমরা হলো নিরাপদ থাকবো। তো সেই জায়গাটা যখন আমরা হাই এন্ড প্রোডাক্টে যেতে পারবো, বাংলাদেশি যে ছেলেগুলো আছে তারা যখন ফ্যাশন ডিজাইনিং ইন্ডাস্ট্রিতে আসতে পারবে এবং সাথে সাথে সরকার এখানে উদ্যোগ গ্রহণ করে দিবে, তখন কিন্তু আমরা এই ইন্ডাস্ট্রিটা ফ্লারিশ করতে পারবো। সেজন্য আমরা আজকে এই প্রোগ্রাম থেকে দাবি জানাচ্ছি, চামড়া রিলেটেড এই ইন্ডাস্ট্রিকে সরকার সংরক্ষণ করার জন্য একটা আলাদা অধিদপ্তর বানাইতে হবে, যে অধিদপ্তরের মাধ্যমে শুধু কোরবানি ঈদের আগে নয়, কোরবানি ঈদের আগে পরে পুরো বছর ব্যাপী এটাতে রিসার্চ অ্যান্ড ইনফরমেশন থাকবে, সেটাতে হলো R&D হবে, কাজ হবে। অর্থাৎ আপনার অর্থনৈতিক কর্মকাণ্ডে কিভাবে আমরা ভ্যালু এডিশন করতে পারি সেই জায়গায় কাজ করবে। সাথে সাথে গুরুত্বপূর্ণ একটা জায়গা হলো, বাংলাদেশে তো 90% মুসলমান, এবং এই মুসলমানদের কিন্তু আলাদা ইসলামিক জীবন ব্যবস্থা একটা অর্থনীতি আছে। ধরেন সাদকা, হেবা, দান, জাকাত, আপনি যদি বাংলাদেশের কম্বাইন্ড এই 90% মানুষের জাকাত অ্যাড করেন, এটা বাংলাদেশের যে ট্যাক্স উঠে, ট্যাক্সের চেয়ে এটা হলো 3/4x হলো ছাড়িয়ে যাবে। কিন্তু সেই জায়গাটা তাহলে এই টাকাটা যাচ্ছে কোথায়? অনেকে হলো বিভিন্ন জায়গায় লুঙ্গি বিতরণ করে, কাপড় বিতরণ করে, এটা কিন্তু সাস্টেইনেবল কোনো কিছু হয় না। অর্থাৎ আমাদের যে ইকোনমি রয়েছে, এই ইকোনমিতে ইসলামিক যে ভ্যালু এডিশনের যতটুকু অর্থনীতি তারা যোগ করে থাকে, সেটা কিন্তু হলো একটি গোষ্ঠী নিজস্ব চিন্তা এবং ইসলামিক জনগণকে এখান থেকে বাদ দেওয়ার জন্য আমাদের মেইন স্ট্রিম যে অর্থনীতি আছে সেটা থেকে তারা বাদ দিয়ে দিয়েছে। অর্থাৎ মসজিদের যে অর্থনীতি সেটাও দখল হয়ে গিয়েছে। অর্থাৎ হেবা, জাকাত যেটা হলো এতিমদের সম্পদ, জনগণের সম্পদ, এবং সেখানে হলো ইসলামিক বিধানে কোরআনে বলা হয়েছে যে তোমরা এতিমদের সম্পদ হলো বক্ষণ করিও না, এবং সেই এতিমদের সম্পদ বক্ষণ করার জন্য কিন্তু এই ব্যবস্থাগুলো হলো তারা করেছে। এই যে চামড়াজাত শিল্প, এটা কিন্তু ইসলামিক ইকোনমির একটা বড় জায়গা কিন্তু, এবং এটাতে এই ইন্ডাস্ট্রি সবগুলো হলো মানুষগুলো কাজ করে থাকে। ফলত এটাকে যখন রাজনীতি থেকে বাদ দেওয়ার জন্য প্রথমে তারা অর্থনীতিতে আমাদেরকে হাত বসিয়েছে, এবং এই অর্থনীতি থেকে আমাদেরকে ডিভেলপ করার জন্য অথবা আমাদেরকে এই ভ্যালুয়েশন যেটা আছে সেটা থেকে বাদ দিতে তারা হলো চামড়া শিল্পে পুরো ইন্ডাস্ট্রিটা নষ্ট করে দিয়েছে। আপনার হাজারিবাগে ছিল, এটা হলো সাভারে নিয়েছে। অর্থাৎ তারা কাজটা শুধু এটা করেছে যে তোমার এক জায়গা থেকে আরেক জায়গা আমি পারাপার করে দিয়েছি, এখন তুমি খাবা দাবা না করবে সেটা আমি কিছু জানি না। এটা এখানে সম্মানিত যিনি আজকের এখানের অন্যতম বক্তা ছিলেন, উনি বলেছেন যে ইটিপি না, যে একটা সিটিপি যেটা আছে, এটা কিন্তু সাভারে এখনো কমপ্লাইমেন্টের জায়গাটা এখনো যায় নাই। পরিবেশ যারা এনভায়রনমেন্টালিস্ট আছে তাদের যে কমপ্লায়েন্স গুলা সেগুলো ওইখানে মানা হয় নাই, এবং সরকার থেকে যে ফিউচারে আমরা কোন জায়গাটা দেবে সেই বিষয়ে সাভারে এই ধরনের কোনো ইনস্টিটিউট তারা স্থাপন করে নাই। তো যদি এই সেক্টরটা এই অবস্থায় থাকে তাহলে ভবিষ্যতে চামড়া শিল্প জগৎটা হলো বাংলাদেশ থেকে হারিয়ে যাবে। এখন দেখেন, কোরবানি একটা হলো মুসলমানদের অন্যতম
ধর্মীয় বিধানাবলীর জায়গা, যেটা দিয়ে মুসলমানরা হলো আল্লাহর কাছাকাছি গিয়ে থাকে, ইসমাইল আলাইহিস সালামের সেই জায়গাটা পালন করে থাকে। তাহলে দেখেন বাংলাদেশের বিগেস্ট যদি আপনি বলেন অর্থনীতিতে একটা কিন্তু দুইটা ঈদে মানুষ কেনা বেচা বেশি করে থাকে। তারপরে হলো এই যে কোরবানির একটা বড় অর্থনৈতিক কর্মকাণ্ড হয়ে থাকে। তাহলে দেখেন গরুটা যে এসে সেটা গরুর জাতগুলো বাংলাদেশে ধ্বংস করে দেওয়া হয়েছে। তারপরে এইখানে যারা গরু কৃষক খামারি, তাদেরকে যদি তার গরুটা উৎপাদন যে খরচ আছে সেটা বিক্রি করতে গেলে সে টাকাটা পায় না, কারণ ভারত থেকে হলো গরু নামে। অর্থাৎ এখানে গরুর ইন্ডাস্ট্রি ধ্বংস করে আপনি হলো সীমান্ত বর্ডার খুলে দিয়েছেন। আমি গতকালকে লালমনিরহাট গিয়েছিলাম। বাংলাদেশের বড় দুইটা রুট আছে যেখান দিয়ে হলো ইন্ডিয়া থেকে গরু ঢুকে, এবং ওইদিকে মায়ানমার থেকেও ঢুকে। একটা হলো ওই যে কক্সবাজারের ওই দিক দিয়ে, আরেকটা হলো লালমনিরহাটে। এবং লালমনিরহাটে ওইখানে গিয়ে আমি খোঁজ পেলাম ওই পাশের যারা বিএসএফ তারা হলো টাকা খায়, ওই পাশের যারা ইন্ডিয়ান লোক তারাও টাকা খায়, এই পাশের যে ইউনিয়ন চেয়ারম্যান তারাও টাকা খায়, পুলিশ হলো টাকা খায়। টাকা খাওয়ার পরে এখানে হলো গরুটা চলে আসে, এবং গরুর যে কেজি ওইখানে আপনি ইন্ডিয়ান মার্কেটে পাচ্ছেন 220 টাকা, এটা সীমান্ত মার্কেটে পাওয়া যাচ্ছিল 420 টাকায়। মানে ঢাকায় যখন এটা চলে আসে সেটা হলো 800, 1000, এবং খলিলের মাংসের দোকানে হলো কম মূল্য দিল, বিশাল লাইন হলো দাঁড়িয়ে যায় হলো ঢাকার মধ্যে। তো প্রথমে দেখেন গরুর তারা আমাদের মুসলমানদের জগৎ থেকে তারা আলাদা করতে চাইছে। পরবর্তীতে এই গরু পরে যে জায়গাটা হাড্ডি থেকে শুরু করে অনেকগুলা প্রক্রিয়াজাত বিষয় আছে তারাও সেটা ধ্বংস করতে চাইছে, এবং এটার মাধ্যমে হলো ইসলামিক যে ইকোনমি সেটা হলো ধ্বংসের জায়গায় তারা নিয়ে যাচ্ছে। তো আমরা সরকারের কাছে আশা করব যে আপনি যদি বারবার এইভাবে হলো আলেম ওলামা থেকে শুরু করে ইসলামিক জগৎ থেকে অর্থনীতি থেকে আপনি খারিজ করে দিতে চান, তাহলে বাংলাদেশ ডিস্টেবল তৈরি হবে। কর্মসংস্থান যখন মানুষের থাকবে না তখন মানুষ বিকল্প জিনিস চিন্তা করবে, তখন আমাদের ন্যাশনাল সিকিউরিটি থ্রেটে পড়বে, এবং ন্যাশনাল সিকিউরিটি যখন থ্রেটে পড়বে তখন আলেম ওলামারা একসময় বলবে ঠিক আছে আপনি যখন আমার অর্থনীতি থেকে হলো বঞ্চিত করতেছেন, আপনি আমাদের ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত করতেছেন, আপনি আমার যত অধিকার আছে সব থেকে বঞ্চিত করবেন, তাহলে আমি আমার সকল অধিকারের জন্য আমি রাষ্ট্র ক্ষমতায় অংশগ্রহণ করব। তখন আপনার এই ধরনের গণতন্ত্র থেকে বয়ান থেকে সব বয়ান হলে উড়ে যাবে। তো সেই জন্য সরকারের কানে পৌঁছানোর জন্য হোক, আর সরকার এটাকে গুরুত্ব দিয়ে হোক না দিয়ে হোক, সরকারকে এটা বাস্তবায়ন করতে হবে। এখানে হিন্দুদের একটা বিগেস্ট ফেস্টিভ্যাল হয় পূজা। পূজাতেও হলো অনেক ধরনের কাপড় চোপড় বিক্রি হয়ে থাকে, এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রির এই ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য, পাট শিল্পকে বাঁচানোর জন্য আমাদের বামপন্থী বাইরা হলো সারাদিন লাল পতাকা উড়ায়। ওই চামড়া ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য তো হলো তারা কখনো লাল পতাকা উড়াইতে দেখি নাই। ফলে তো আমরা মনে করি তারা যে রাজনীতি এখানে করে সে রাজনীতিটা হলো একটা গোষ্ঠী কেন্দ্রিক, এবং একটা গোষ্ঠীকে বাংলাদেশ থেকে খারিজ করার জন্য। অনেকে আমাকে বলে আমি নাকি শুভেন্দু অধিকারের মতন রাজনীতি করি। শুভেন্দু অধিকার একটা মানে কমিউনাল রাজনীতি করি, কিন্তু আমি কমিউনিটির রাজনীতি করি। কমিউনিটির রাজনীতিটা হলো আমাদের এখানে একটা বড় মুসলিম জনগোষ্ঠী রয়েছে, আমি তাদের পক্ষে দাঁড়াচ্ছি এই জন্য তাদেরকে অধিকাংশ তাদের অধিকার থেকে হলো তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, তাদের অর্থনৈতিক থেকে শুরু করে। আপনি দেখেন এখন কোথাও আলেমদেরকে হলো যারা কওমি থেকে যারা পড়াইতে পারে, যারা ইসলাম চর্চা করে, যিনি জানে তাকে হলো কাজী নিয়োগ দেওয়া হয় না। কাজী হওয়ার শর্ত হলো ওলামা দল করতে হবে। বিভিন্ন জায়গায় কাজীদেরকে ওলামা দল থেকে নিয়োগ দিতেছে। শুধু এটা নয়, আপনার মসজিদগুলোতে যারা নিয়োগ দিতেছে ইসলামিক ফাউন্ডেশনে, সেখানে হলো যারা আলেম যারা বিজ্ঞজন তার ক্রাইটেরিয়া না। আপনি বিএনপি করছেন কিনা তাহলে আপনি ইসলামিক ফাউন্ডেশন হলো নিয়োগ পাবেন, আপনি বিএনপি করছেন কিনা হলো তাহলে সরকারি মসজিদগুলোতে নিয়োগ পাবেন। তাহলে প্রত্যেকটা জায়গায় হলো ইসলামিক যারা আছে মুসলমানদেরকে আপনি খারিজ করতেছেন, এবং তাদেরকে বলতেছেন আমি তোমাদের পক্ষে আছি এবং তোমাদেরকে এগিয়ে আসতে হবে। আপনি হাতে পায়ে গলায় সব জায়গায় এখানে হলো আলেম ওলামা এবং হুজুরদেরকে বেড়ি পরিয়ে তাদের দান, এতিমদের সম্পদ, জনকল্যাণ সবকিছু এতিমদেরকে বঞ্চিত করে সব জায়গায় বেড়ি পরিয়ে তাদেরকে বলতেছেন এবার তোমরা দৌড়াও। আমরা তো এই দৌড়ানি না, আমরা আগে বেড়ি খুলবো পা থেকে, গলা থেকে, হাত থেকে, তারপরে যখন দৌড়াবো ওই দৌড়ানোটা কঠিন দৌড়ানো হবে। ওই সময় কথা মানুষ বেশি বলে না, কিন্তু যখন বলে তখন কিন্তু সে অধিকার ছেড়ে কথা বলবে না। আজকে আপনারা যারা সাংবাদিক এখানে আছেন তারা অনেক কষ্ট করে এখানে এই বিদ্যুৎ নাই অবস্থায় আছেন, পল্টনের একটা মতন জায়গা যেখানে হলো কোনো দুপুর 2টা থেকে এই পর্যন্ত কোনো বিদ্যুৎ নাই।